সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ 5 জনের নিহতের ঘটনায় বাস চালক জামিলের যাবজ্জীবন কারাদণ্ড। রাষ্ট্রপক্ষের সন্তোষ, আপিল করবে আসামি পক্ষ। আসামি যখন গাড়িটি আপনার চালাচ্ছিলেন তখন এক্সপায়ার্ড লাইসেন্স দিয়ে উনি গাড়িটি আপনার ড্রাইভ করছিলেন। খাচর বাসের যে স্পিড গভর্নর ছিল দ্যাট ওয়াজ ট্যাম্পার্ড। এরা যারা বাস চালক আছে তারা সতর্ক হবে। আমি মনে করি উচ্চতর আদালত আপিল করলে আসামি খালাস পাবে, এটা আমরা মনে করি। বিচারহীনতার সংস্কৃতি দূর হবে, প্রত্যাশা বন্ধু ও স্বজনদের। ড্রাইভারের যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তিনি কি করে গাড়ি রাস্তায় চালান, এটি তো টোটাল ব্যবস্থাপনারই একটি অংশ। এই রায়ের মধ্যে দিয়ে হয়তো একটি জিনিস করতে পারতো যে ব্যবস্থাপনাটির একটি দৃষ্টান্তমূলক হতে পারত। আসলে কি ক্ষতিপূরণ হয়, ক্ষতিপূরণ দেয়া সম্ভব? এই জীবনের ক্ষতির আসলে কোনোভাবেই পূরণ হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদেরের পরিকল্পনায় এমপি লিটনকে হত্যা করে 4 যুবক, জানালো পুলিশ। 10 দিনের রিমান্ডে কাদের। জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীর আলোকবালিতে 3 ভাই বোনকে হত্যা, অভিযুক্ত ভাই আটক। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত গেলেও স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে, দাবি স্থানীয়দের। এখনই প্রতিরোধের তাগিদ। কাগজপত্রহীন ও অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারে নতুন নির্দেশনা জারি, নতুন করে ধরপাকড়ের আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। এবং ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে অব্যবস্থাপনায়, নারী অ্যাথলেটদের আবাসিক ক্যাম্পে থাকছেন পুরুষ খেলোয়াড়রা, দায় সারা মন্তব্য কর্তৃপক্ষের। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ 5 জন নিহতের ঘটনায় মামলার একমাত্র আসামি বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবির রায় ঘোষণা করেন। রায়ে বাদী পক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। এদিকে এই রায়ে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে বলে মনে করেন বন্ধু ও স্বজনরা। 5.5 বছর আগের সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় রঙিন ফ্রেম কারিগরদের। যারা প্রতিনিয়ত রূপালী স্বপ্ন তৈরি করতেন, তারা আজ স্মৃতির মানসপটে ধূসর ফ্রেম। 2011 সালে 13 আগস্ট দুর্ঘটনার দিন মানিকগঞ্জের ঘিওর থানার সাবেক উপপরিদর্শক লুৎফর রহমান বাস চালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। পরে 2012 সালের 21 মার্চ জেলা ও দায়রা জজ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 2013 সালের 13 জানুয়ারি মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। 5.5 বছরে 39 জন সাক্ষীর মধ্যে 24 জন আদালতে সাক্ষী দিলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত 19 ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফয়জুল কবির রায়ের এদিন ধার্য করেন। আসামি জামির হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধি 304 ধারায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। আদালত রায় বলেন, বাস চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল, তার অবহেলার কারণেই এ দুর্ঘটনা হয়েছে বলেও রায় উল্লেখ করেন আদালত। কোর্ট তার অবজারভেশনে বলেছেন যে এই ঘটনায় 304-এর পার্ট 1 সেই ধারাটি এবং 427 এই দুটি ধারা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন। 304-এর পার্ট 1 যেটা, সেটার কারণ তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং 427-এর জন্য আজকে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, তারা ন্যায় বিচার পাননি। আঘাত করছে এবং আমার যে ড্রাইভার, সে ড্রাইভার এই দুর্ঘটনা এড়ানোর জন্য সে তার অক্ষপথ থেকে নেমে কাঁচা রাস্তাতে গিয়ে নামিয়ে দিছে। তারপরেও ড্রাইভারের এই দ্রুত বেপরোয়া গতিতে আইসে এই গাড়ির সাথে লাগিয়ে দিয়ে কথিত দুর্ঘটনা ঘটে। এর জন্য আমার আসামি কোনো দায়ী না, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।
দুর্ঘটনার স্মৃতি আজও তাড়া করে ফেরে নিহতের স্বজনদের। ভুলতে পারেন না দুঃসহ সেই ঘটনার কথা। আমি আমার মাকে দেখি যে এই 6 বছরেও আমাদের বাড়িতে যে ছবিগুলো আছে প্রায় প্রতিদিনই তার সামনে কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন। হয়তো এখন এই 6 বছর পরে হয়তো চোখের পানি ফেলেন না সব সময়, কিন্তু কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন, হয়তো স্মৃতির কোনো এক জায়গায় ফিরে যান। আজ পর্যন্ত কিন্তু ওই মানিকগঞ্জের রাস্তায় আমি বা মিশুকের স্ত্রী, আমার ভাবি, আমরা ওই রাস্তায় যেতে পারিনি। আসলে কি ক্ষতিপূরণ হয়, ক্ষতিপূরণ দেয়া সম্ভব? এই জীবনের ক্ষতির আসলে কোনোভাবেই পূরণ হয় না। সেদিন দুর্ঘটনায় বেঁচে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ঢালি আল মামুন ও তার স্ত্রী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পুরো ব্যবস্থার সংস্কার জরুরি। অনুযায়ী রায়টা হয়েছে, কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটা তার পূরণ হওয়ার না। আর আমার প্রত্যাশা থাকবে যে এর পরেও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেইটার যেন কমে। যদি গাড়ির ফিটনেস থাকে, সেই গাড়ি কি করে রাস্তায় থাকে, কিংবা ড্রাইভারের যদি লাইসেন্স না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে তিনি কি করে গাড়ি রাস্তায় চালান। এটি তো টোটাল ব্যবস্থাপনারই একটি অংশ। এই ব্যবস্থাপনার উন্নতি হওয়া খুবই জরুরি। এই রায়ের মধ্যে দিয়ে হয়তো একটি জিনিস করতে পারত, যে ব্যবস্থাপনাটির একটি দৃষ্টান্তমূলক হতে পারত, যার মধ্যে দিয়ে হয়তো ব্যবস্থাপনাটি আরো উন্নততর জায়গায় যেত। আমি হয়তো প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো জিনিসটি বিবেচনা করতে পারি না, এরকম বলতে পারি। সেদিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ও জামাল হোসেন। এছাড়া আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ঢালি আল মামুন ও তার স্ত্রী। তোহা খান তামিম, সময় সংবাদ, মানিকগঞ্জ। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে গত বছর মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫,৫৮১টি। এতে মারা গেছেন ৮,৬৪২ জন। অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার মূল কারণ মহাসড়কের নৈশ কোচের বেপরোয়া গতি। বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে কুয়াশা ভেদ করে গাড়ি চালানোকেই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আর আশ্বাসেই সীমাবদ্ধ বিআরটিএ। মৌসুমী মৌয়ের রিপোর্ট। রাতের রাস্তায় জলজল করতে থাকা প্রতিটি গাড়ির হেডলাইট দূর থেকে মনে হয় আগুনের ফুলকি। গাঢ় অন্ধকারে নিস্তব্ধতার সাথে কুয়াশা ভেদ করে চলা চলন্ত গাড়ির বিকট হর্নের মাঝে স্বস্তি খুঁজে পায় দূরপাল্লার যাত্রীরা। চালকের হাতের স্টিয়ারিং আর স্পিড মিটারে দুলতে থাকা যাত্রীদের জীবনের হোঁচট খাওয়ার গল্প তাই একই রকম। রিস্ক নিতেই হয়। এখন রাত্রে মনে করেন যে সড়ক দুর্ঘটনা তো হয়েই থাকে, প্রায় হচ্ছে। গাড়ি যদি বেশি স্পিড বা রানিং এ চালায়, তখন যদি সামনে কোনো গাড়ি বা কোনো ওভারটেক করতে যায়, তখন অনেক সমস্যা হতে পারে। ড্রাইভার যতটুকু কেয়ারফুল থাকবে ততটুকুই সবার জন্য সেফটি। মাঝরাত্রির মহাসড়কগুলোর বাস ট্রাকের গতির অসম এই প্রতিযোগিতা সকাল বেলার খোরাক খবরের পাতাগুলোর। সব জেনেও বাধ্য হয়ে ঝুঁকির সাথে নিজেদের মানিয়ে নিচ্ছেন যাত্রীরা। আর চালকদের অভিযোগ, যাত্রীদের প্ররোচনায় গতি বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ওই যে রাত চালায় গাড়ি, কুয়াশা মানে না, কুয়াশা থেকে উঠে দেয়। রোডের মাঝখানে যে আইল্যান্ড গুলা, রং রোডে রাহে দেখে না, আইল্যান্ড মাইল্যান্ড সব একদম সব চিরা বিরা যায়। ডানে বামে গাড়ি জমা থাকে, এর জন্য কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়। মানে দুটা চোখ ঘুমা যায় না, একদম দু চোখ মেলা রাখতে হয়। মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ভবিষ্যতে রাস্তায় সিসি ক্যামেরা বসানোর কথা জানান বিআরটিএ। আর দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি প্রচলিত সড়ক আইন মেনে চলার বিষয়টি বাধ্যতামূলকভাবে তদারকি করার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। ইতিমধ্যে এ ব্যাপারে লেখালেখি শুরু করে দিয়েছি। আমরা পুলিশদের কাছ থেকে একটা রিপোর্টও পেয়েছিলাম যে কতগুলো পয়েন্ট, আর একটা তালিকা পাবো। সেই তালিকাগুলো আমরা স্পিড ক্যামেরা বসানোর জন্য সুপারিশ করব। বিজ্ঞান বলে চালককে ট্রেনিং দিতে হবে, তার মনস্তত্ত্বটাকে ঠিক করতে হবে এবং সে শুনে সেটা প্রয়োগ করছে কিনা তার জন্য পুলিশকে সার্বক্ষণিকভাবে ফিল্ডে রেখে সেটাকে আদায় করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় 20,000 মানুষ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবী থেকে এমপি লিটনকে সরিয়ে দিতে পারলেই নিজের এমপি হওয়ার পথ পরিষ্কার হবে, এমন ভাবনা থেকেই প্রায় 1 বছর পরিকল্পনা অনুযায়ী 3 খুনিকে 6 মাস প্রশিক্ষণ দেন সুন্দরগঞ্জের জাতীয় পার্টি দলীয় সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল কাদের খান। লিটন হত্যার 1 মাস 20 দিন পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এদিকে আব্দুল কাদের খানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবি ও হেদায়েতুল ইসলাম বাবুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
উপস্থাপনের জন্য। গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি জানান, পরিকল্পনা অনুযায়ী এমপি লিটনকে খুন করতে সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল ডাক্তার আব্দুল কাদের খান নিজেই হত্যাকারীদের প্রশিক্ষণ দেন। শাহিন, মেহেদী ও হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর এক আসামি রানা এখন পুলিশের নজরদারিতে। আর মূল পরিকল্পনাকারী কর্নেল ডাক্তার আব্দুল কাদের খানকে 6 দিন নজরদারিতে রাখার পর মঙ্গলবার বিকেলে বগুড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান, শাহিন এবং হান্নান এই তিনজন আদালতে 164 করেছে এবং আরেকজন কিলার তাদের সাথে ছিল। রানাও আমাদের নজরাধীন আছে, যে কোনো মুহূর্তে গ্রেফতার হয়ে যাবে এবং এই তিনজন মূল কিলিং এর ছিল। এরপর এক এক করে পুলিশের কাছে চলে আসে হত্যাকাণ্ডে জড়িতদের নাম। সুন্দরগঞ্জ আসনে এমপির চেয়ারটি দখল করতেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। ওনার পরিকল্পনা, ওনার অর্থায়নে ঘটনাটা ঘটেছে। লিটন মহোদয় বেঁচে না থাকেন তাহলে পুনরায় উনি এই এলাকা আবার এমপি হতে পারবেন। এই কারণে উনি এটা 1 বছর যাবৎ পরিকল্পনা করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সাথে কন্ট্যাক্ট করছেন। লিটন হত্যা রহস্য উদ্ঘাটনের পর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। সন্তোষ প্রকাশ করেছেন নাগরিক সমাজ। আমরা বারবার একটা কথা বলেছি যে ভাইকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমরা প্রকৃত আসামি শনাক্ত তারা করতে পেরেছে, একটা পর্ব চলে গেছে, আর একটা তাদের বিচারটা আমরা দেখতে চাই। এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ যেভাবে ক্লু উদ্ঘাটন করেছে এবং আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে, আমি মনে করি যেটা পুলিশের অন্যতম একটা সক্ষমতা এবং বাংলাদেশের পুলিশ যে অনেক কিছুই করতে পারে সেটি হত্যাকাণ্ডের আসামিদেরকে গ্রেপ্তার করে সেটি প্রমাণ করেছে। গত 31শে ডিসেম্বর নিজ বাড়িতে সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। এরপর হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে আন্দোলনে নামে তার কর্মী সমর্থক ও এলাকাবাসী। সময় সংবাদ, গাইবান্ধা। নরসিংদীতে ছোট 3 ভাই বোনকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মেজ ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে সদর উপজেলার আলোকবালি পূর্বপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ মেজ ভাই রুবেল তার ছোট ভাই বোনদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় 6 বছরের মার্জিয়া ও 8 বছরের মরিয়মকে গলা টিপে হত্যা করে সে। একই সময় ছোট ভাই ইয়াসিনকেও সে গলা টিপে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। বড় ভাই আতিকুর এ সময় ছোট ভাই বোনদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে রুবেল। আহত আতিকুরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিকুর জানান, ক্রোধের বশে এই হত্যাযজ্ঞ চালায় তার ছোট ভাই রুবেল। বুঝতে পারেন, এবারে আমি ধরছি, ধরার পরে টান দিচ্ছে, টান দেওয়ার পরে ছুটে না, কিন্তু হাত কেটে গেছে। ঠিকভাবে অসুস্থ জানি না, ভালোই। এদিকে প্রতিবেশীদের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রুবেল এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। রুবেল তার 2 বোন, এক ভাইকে গলা টিপে হত্যা করছে আর আরেক ভাই হচ্ছে আহত করছে। হয়তো বা এরকম বাপের সব সম্পত্তি একা দখল করতে চায় কিনা, এরকম চিন্তা ভাবনা থাকতে পারে। এ কারণে হয়তো বা সব চিন্তা ভাবনা। সকালে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশ। নৃশংস এই হত্যার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তেমন কিছু এখনো জানা যায়নি, তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটুকু জানা যাবে যে আসলে কি কারণে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে, এটা জানা যাবে। এর আগেও রুবেল তার মেয়েকে হত্যার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, নরসিংদী। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর ডেমরায় হোটেলের সিলিন্ডার বিস্ফোরণে 5 জন দগ্ধ। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মিয়ানমারের সংঘাতের পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে আগ্রহী। এরই মধ্যে নিজ উদ্যোগে অন্তত 8 থেকে 900 জন ফিরে গেলেও তাদের অনেকেই মিয়ানমারে থাকা স্বজনদের নিয়ে বাংলাদেশে ফিরে আসছে বলে দাবি স্থানীয়দের। তবে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি বলছে রোহিঙ্গারা নিজ উদ্যোগে মিয়ানমার ফিরছেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা গত 4 মাস ধরে অবস্থান করছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অনিবন্ধিত বিভিন্ন ক্যাম্পে।
শত নির্যাতন নিপীড়নের পরও স্বদেশের প্রতি যেন একটুও কমেনি মায়া। তাই তো অনেক কষ্টের মধ্যেও নিজ দেশ নিজ ভিটে মাটিতে ফেরার আকুতি থামছে না তাদের। গত অক্টোবরে সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে শুরু করা অভিযান 15 ফেব্রুয়ারি বন্ধ ঘোষণা করেছে মিয়ানমার সরকার। এরপর থেকে রোহিঙ্গারা ফিরতে শুরু করেছে নিজ দেশে। মিয়ানমার যদি ঠান্ডা হয়ে যায় আমি চলে যাব। আমরা এখানে অনেক কষ্ট পাইছি। আমরা নিজের দেশত নিজে যাইবার চাই। যদি আমাদের দেশে যদি সরকার যদি আমাদের রোহিঙ্গা মানি লয় তাহলে আমরা আমাদের দেশে চলে যাব। তবে স্থানীয়দের দাবি রোহিঙ্গারা স্বদেশে গিয়ে স্বজনদের নিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসছে। আর এটি প্রতিরোধ করা না গেলে এদেশটা রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। আমরা যতটুকু জানতে পেরেছি ওই রোহিঙ্গারা আবারও ওই তাদের আত্মীয় স্বজন নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। যে স্থানে সরকার তাদেরকে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওই কথা তারা শুনেছে। পুনরায় যাতে আত্মীয় স্বজন নিয়ে এই দেশে প্রবেশ করতে না পারে ওইটা নিশ্চিত করতে হবে, না হলে এই দেশটাই রোহিঙ্গাদের একটা স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে। তবে বিজেপি বলছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ উদ্যোগেই মিয়ানমার ফিরছে। প্রায় 800-900 লোক আমরা অলরেডি আমাদের কাছে হিসাব আছে যে তারা চলে গেছে। আর বাকি যারা রয়ে গেছে তারাও আমার মনে হয় সুযোগের অপেক্ষা আছে যে তারা দুই দেশের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং তারা যদি সুযোগ পায় তারা ফেরত চলে যাবে। জাতিসংঘের হিসাবে 2016 সালের অক্টোবর থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত 69,000 রোহিঙ্গা। যদিও এই হিসাব ঠিক কিনা তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সময় সংবাদ, কক্সবাজার। 5 জানুয়ারির মতো আবারও নির্বাচনের চেষ্টা করা হলে দেশে গণ অভ্যুত্থান হবে এবং এজন্য যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তাহলে তার দায় এই সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিনা ভোটে আবারও ক্ষমতায় যেতে সরকার তাদের দলীয় লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ বক্তব্য রাখেন তিনি। নির্বাচনের মাধ্যমে নয়, জনগণের ভোটে নয়, গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য আবার তারা সেই বাকশালী কায়দায় তারা আজকে নির্বাচন কমিশন গঠন এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। অতএব আপনি যদি আবার চেষ্টা করেন একই ধরনের নির্বাচন করতে, এই দেশের মানুষ তা গ্রহণ করবে না। যদি আপনাদের হুঁশ না হয় তাহলে অবধারিতভাবে এদেশে গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, শিশুদের অপরাধ থেকে দূরে রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। কেরানীগঞ্জে পার জোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে একথা বলেন খাদ্যমন্ত্রী। ছেলে মেয়েদের পড়ালেখায় তো অবশ্যই ভালো করতে হবে, কম্পিটিশনের যুগ, পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ছেলে মেয়েদের মধ্যে জাগরুক করতে হবে। তারা যদি লেখায় মন করায় মনোযোগী হয়, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, এই সমস্ত যদি থাকে, ধর্মীয় চর্চা যদি তাদের মধ্যে থাকে, কোন রকম অপকর্ম, জঙ্গিবাদ, সন্ত্রাস, ধর্মীয় উন্মাদনা, মাদক তাদেরকে গ্রাস করতে পারবে। এই ব্যাপারে শিক্ষক সমাজ সচেতন থাকবে। কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা মামলার অভিযুক্তরা। সকালে ধানমন্ডিতে কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান 2 অভিযুক্ত ও বৈরী সাক্ষী সহ মামলার সাথে সম্পৃক্ত মোট 3 জন। এ সময় তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন। 1969 সালের এই দিনে কারাগার থেকে মুক্তি পান অভিযুক্ত 34 জন। পাকিস্তান সরকারের দায়ের করা অবৈধ মামলায় বঙ্গবন্ধু সহ অভিযুক্ত 35 জনের স্মৃতিচারণ করেন তারা। নির্যাতনের শিকার হয়ে কারাগারে মৃত্যুবরণ করেন সার্জেন্ট জহুরুল হক। তার স্মৃতিচারণ করে উপস্থিত অভিযুক্ত সার্জেন্ট আব্দুল জলিল। সে মামলায় অভিযুক্ত 35 জনের মধ্যে জীবিত আছেন 5 জন। আজকের দিনে আমরা মুক্তি পেয়েছিলাম, বঙ্গবন্ধু সহ আমরা সকলে মুক্তি পেয়েছিলাম, কিন্তু শহীদ সার্জেন্ট জহুরুল হক আগেই নিহত হয়ে গেছিলেন। আমরা 35 জন বঙ্গবন্ধু 1 নম্বর অভিযুক্ত, আর বাকি আমরা 34 জন। এই 35 জন অভিযুক্তের বিরুদ্ধে যে মামলা দায়ের করে, এই মামলার নাম ছিল পাকিস্তানিদের ভাষায় রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় 4 বছর পার হলেও মামলার চার্জ গঠন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এমনকি মামলার প্রধান আসামি সহ 126 জনের জামিনে থাকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন তারা।
এদিকে চার্জ গঠন না হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ দায় চাপালেন আসামি পক্ষের ওপর। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। 2013 সালের 22 ফেব্রুয়ারি জঙ্গি সমর্থক একটি মৌলবাদী গোষ্ঠী ফেনী শহীদ মিনারে হামলা চালিয়ে 21-এর মহান শহীদদের প্রতি মানুষের দেয়া শ্রদ্ধার ফুলগুলো লণ্ডভণ্ড করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার চত্বরে টানানো ব্যানারগুলো। পরদিন পুলিশের উপপরিদর্শক নুরুল করিম বাদী হয়ে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করেন। এতে ফেনী জেলা জামায়াতের তৎকালীন আমির ও সেক্রেটারি সহ জামায়াত শিবিরের 62 জনের নাম উল্লেখ করে 182 জনকে আসামি করা হয়। তবে এই মামলার দায় নিয়েই চরম ক্ষোভ ফেনীর মুক্তিযোদ্ধাদের এই নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী না, সেখানে নর্মাল কেস হয়েছে। আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার মামলা তারা করে নাই এবং তারা নর্মাল মামলা করি এবং এদেরকে সেভ করার জন্য চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, এই ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার কোনো তথ্য-উপাত্ত ছিল না। তথ্য-উপাত্ত দরকার ছিল, এগুলি ছিল না মর্মে প্রচলিত আইন মোতাবেক মামলাটা রেকর্ড হয়। বর্তমানে 18 জন আসামি পলাতক হয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। এদিকে এই মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানালেন, 2016 সালের 21 এপ্রিল বিচার প্রক্রিয়া শুরুর পর গত 1 বছর চার্জ গঠনে আসামি পক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করেছেন। বিভিন্ন অসৎ অভিপ্রায়ে সময়ক্ষেপণ করছে। রাষ্ট্রপক্ষ অত্যন্ত তৎপর যে দ্রুত সাসপেন্ড করার জন্য, এবং আমি আশা করছি আগামী কার্যদিবসে এই মামলায় সাজ গঠন হবে। আদালত সূত্র জানায়, মামলাটির এজাহারভুক্ত 11 জনকে অব্যাহতি দিয়ে চার্জশিটের 144 জনের মধ্যে 126 জন জামিনে থাকলেও বাকি 18 জন এখনো পলাতক। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দুপুরের সময় আরো থাকছে। আগামী মাস থেকে আবারও শুরু হচ্ছে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি। সরকারের বেঁধে দেয়া 37,000-এর পরিবর্তে 2 থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাজধানীর ডেমরায় একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকালে ডেমরার মমিনবাগ এলাকায় রেড চিলি নামের একটি রেস্টুরেন্টের রান্নাঘরে খাবার তৈরির জন্য আগুন জ্বালালে হঠাৎ পুরো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় রান্নাঘরে থাকা 6 জনের মধ্যে 5 জনই এতে দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে গতকাল রাতেও ওই রেস্টুরেন্টটিতে সিলিন্ডার লিকেজের ঘটনায় আরো 2 জন কর্মচারী দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালের ভর্তি দগ্ধ কর্মচারী। রাইতে নাকি বলে আবার গ্যাস লিক করছিল, লিক করার পর ওরা গ্যাসের বোতল পাল্টাই দিয়েছে, সকালবেলা লাগাই দিছে। আমরা ওই বোতল দিয়ে আবার কাম করতেছি, কাম করতে করতে দেখি পুরো ঘরে গ্যাস একটা একদম বাপ করে মারলো। আমাকে জামা কাপড় লুঙ্গি যা ছিল সব লেগে গেছে। দুজনের বার্ন খুবই বেশি, একজন হলো 57% আর 62%, এবং সাথে তাদের ইনহেলেশন বার্ন হচ্ছে। আমরা এই জন্য 3 জনকে ভর্তি রেখেছি, বেলাল সহ। 3 জনের অবস্থা আসলে 3 জনের মধ্যে 2 জনের অবস্থা খুবই খারাপ এবং সাথে ইনহেলেশন বার্ন আছে। ব্যাপক সম্ভাবনা থাকলেও বিমানবন্দরগুলোর অবকাঠামোগত দুর্বলতা, দক্ষ জনবল ও প্রয়োজনীয় অর্থায়নের অভাবে বিমান পরিবহন ব্যবসায় সুবিধা করতে পারছে না দেশীয় এয়ারলাইন্স। আন্তর্জাতিক রুটের পরিধি কিছুটা বাড়লেও এখনো 75% ব্যবসা নিয়ন্ত্রণ করছে বিদেশি এয়ারলাইন্স। বিশ্লেষকদের মতে, আকাশ সেবায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে জেট ফুয়েলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক জটিলতা দূর করা জরুরি। আর উদ্যোক্তারা চান দেশীয় বিমান পরিবহন সংস্থার জন্য পৃথক নীতিমালা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 1995 সালে বাংলাদেশে বেসরকারি খাতে এভিয়েশন ব্যবসার যাত্রা শুরু। গত 2 দশকে 10টি এয়ারলাইন্স এ ব্যবসায় যুক্ত হলেও বর্তমানে টিকে আছে মাত্র 3টে। উদ্যোক্তারা জানান, শুরুর দিকে এই ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার অভাব, বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতি বৈষম্যমূলক নীতি সহ নানা সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এয়ারলাইন্সগুলো। তবে আশার কথা, চ্যালেঞ্জ নিয়েও এই ব্যবসায় আসছে নতুন এয়ারলাইন্স। দেশের এয়ারলাইনগুলো যখন চাচ্ছে যে তারা আরো একটু বড় হবে, আরো অন্যান্য অনেক ডেস্টিনেশনে ফ্লাইট শুরু করব, এটা করতে গিয়ে আমাদের প্রথম একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এয়ারপোর্টের ক্যাপাসিটি। অবকাঠামোগত যে রিসোর্সগুলো আসলে খুবই লিমিটেড। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের সহযোগিতা বাড়ানোর কথা বলছেন উদ্যোক্তারা। বিশেষ করে জেট ফুয়েলের দাম সমন্বয় করা ও দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য বিমানবন্দর ব্যবহারে বিভিন্ন চার্জ কমানোর দাবি তাদের। তেলের মূল্যের কথা বলেন, এয়ারোনটিক্যাল চার্জেস এর কথা বলেন, এগুলো আমরা বছরের পর বছর বলে আসছি। লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে
তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো। আদারওয়াইজ অতীতে যেরকম এয়ারলাইনগুলো সাস্টেন করতে পারে না, এই হয়ে যাচ্ছে, আমাদের জন্য কিন্তু ওই সিচুয়েশনটা অলমোস্ট ওইরকমই হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইটার পূর্বাভাস, এয়ারলাইন্স ব্যবসায় এবছর $2,940 কোটি মুনাফা হবে। বিশেষজ্ঞরা বলছেন নীতি সহায়তা পেলে বাংলাদেশও হতে পারে এ মুনাফার অংশীদার। এই লাভটুকু তো অন্যান্য এয়ারলাইন্সের মধ্যে ভাগাভাগি হবে, আর সেই ভাগাভাগিতে আমরা কতটুকু পাবো সেটা নির্ভর করছে আমরা কতটুকু এফিসিয়েন্টলি রান করতে পারবো। আমাদের যে এয়ারলাইন্সগুলো আছে তার পেছনে যদি সেই আর্থিক ব্যাকআপটা পুরোপুরি না থাকে তাহলে সেক্ষেত্রে সম্ভব না। বিমান পরিবহন মন্ত্রী জানান, আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য চার্জ কমানোর বিষয়টি বিবেচনায় আছে। ডোমেস্টিক এয়ারলাইন্স যখন ইন্টারন্যাশনাল রুটে যায় তখন যখন ফিরে আসে তখন তাদেরকে ইন্টারন্যাশনাল চার্জেস হয়। আমাদের মন্ত্রণালয় খুব ইতিবাচকভাবে বিবেচনা করেছে এবং এটা এই ধরনের বিষয় বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে এটা মতামত চেয়েছে। বর্তমানে আকাশপথে বাংলাদেশের যাত্রী প্রবৃদ্ধির হার গড়ে 7 থেকে 8%। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। নানা জটিলতা আর দীর্ঘ প্রতীক্ষার পর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ায় আবারও জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রায় 700 কর্মী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার মহাসচিব। এদিকে মাত্র 10টি প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় সরকারের বেঁধে দেয়া 37,000-এর পরিবর্তে কর্মীদের কাছ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ব্যক্তি খাতের ব্যবসায়ীরা। তবে পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রসূন আশিসের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর দুদেশ সম্মত হলে 2012 সালে সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হলেও তখন এই সুযোগ পায় মাত্র 10,000 কর্মী। এরপর গত ফেব্রুয়ারি ও নভেম্বরে 2 দফা সমঝোতা স্মারক সই হলেও কর্মী পাঠানো সম্ভব হয়নি। অবশেষে নানা জটিলতা কাটিয়ে প্রায় 4 বছর পর আগামী মাসের শুরুতে মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার মহাসচিব। 9 থেকে 10ই মার্চে একটি ফ্লাইট দিবে যেখানে প্রায় 5 থেকে 700 ওয়ার্কার মালয়েশিয়াতে যাবে। এপ্রিল থেকে হিউজ মুভমেন্ট শুরু হবে। এদিকে দীর্ঘদিন পর সুযোগ এলেও জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হাতে আটকে যাওয়ায় এই প্রক্রিয়া আবারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যক্তি খাতের ব্যবসায়ীরা। আজকে যদি সিন্ডিকেটের মাধ্যমে এটা হয় যে 10 জনের বাইরে কেউ কর্মী প্রেরণ করতে পারবে না, তাহলে যারা দীর্ঘদিন ধরে এটার পিছিয়ে বিনিয়োগ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবেই। বাইরার এত বড় একটা শীর্ষ পদে থেকে উনি সকল সদস্যকে বঞ্চিত করে ওনারা একা ব্যবসা করবেন, কারণ বিগত দিনে আমাদের লিডারশিপে এগুলো আমরা দেখিনি। তাদের অভিযোগ, বিশেষ কৌশলে মাত্র 10টি প্রতিষ্ঠানকে কর্মী পাঠানোর সুযোগ দেয় মালয়েশিয়া যেতে কর্মীদের গুনতে হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। ওরা বিভিন্ন এজেন্সিকে যে মেসেজগুলি থ্রো করেছে, এখানে মিনিমাম কস্ট হচ্ছে 1,85,000 টাকা। প্ল্যান্টেশন সার্ভিস সেক্টরে 2.5 লাখ টাকার উপরে। মাইগ্রেশন কি সরকারের নির্ধারিত মূল্য হচ্ছে? এখানে সরকারের তীক্ষ্ণ নজরদারি আমাদের একান্তই দাবি। তবে এ অভিযোগ অস্বীকার করেন 10 প্রতিষ্ঠানের একটির মালিক ও বাইরার মহাসচিব রুহুল আমিন স্বপন। এটা কোনোদিনও সত্য না যে 2 লাখ 2.5 লাখ দিয়ে একটি লোক মালয়েশিয়াতে যাবে। ইটস নট কারেক্ট। আমরা দেখি আমরা সবচেয়ে মিনিমাম মাইগ্রেশন কস্টে রাখার জন্য বাইরের থেকেও সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করব। কি মেকানিজম আছে যে গ্রামের ছেলেটা 37,000-ই যাবে? এই জন্য রিক্রুটমেন্ট সিস্টেমেরও এখন একটু পরিবর্তন আনা দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, প্রথম দফায় 10টি প্রতিষ্ঠানের মাধ্যমে 5,000 কর্মী যাওয়ার পরেই অন্য ব্যবসায়ীরা এই সুযোগ পাবেন। জয়েন্ট টেকনিক্যাল কমিটি আছে আমাদের, যদি দেখি যে এরকম কোনো সমস্যা তৈরি হচ্ছে যে একটা মাত্র 10 জন 12 জনকে নিয়ে কাজ হচ্ছে, তখন তো আমরা কথা বলতেই পারবো, সেখানে এটাকে বাড়িয়ে নেওয়ার ব্যাপারে সুযোগ থাকবে আমাদের। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রতিষ্ঠান বাছাইয়ের পদ্ধতি খতিয়ে দেখার কথাও বলেন অতিরিক্ত সচিব। ডিমান্ড পাওয়া শুরু করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার শেষ পর্যায়ে এসে ভিড় বাড়ছে সব বয়সী মানুষের। পাঠক, লেখক ও প্রকাশকের মিলন মেলায় সেখানে এক উৎসব মুখর পরিবেশ। শিশুদের পছন্দের তালিকায় শীর্ষে ছড়ার বই, তবে তরুণদের মধ্যে ছড়ার প্রতি আগ্রহ কিছুটা কম। আগ্রহ বাড়াতে তরুণদের পছন্দের বিষয়ে লেখার কথা বললেন ছড়াকাররা। কামাল হোসেনের ছবিতে রিপোর্ট ইমদাদুল হকের। অমর একুশে গ্রন্থমেলায় শিশু কিশোরদের প্রথম পছন্দ ছড়ার বই, তাই বাবা মার সাথে মেলায় এসে পছন্দের বই কিনছে শিশুরা। তবে সব বয়সী মানুষের কাছে ছড়া পছন্দের হলেও
তরুণদের আগ্রহ কিছুটা কম। আমি অনেক ছড়া পড়ি, আমার ছড়া পড়তে অনেক ভালো লাগে, ছড়া বই কিনতে এসেছি। ছড়ার বই পড়তে খুবই ভালো লাগে, ছড়ার বই কিনি আর নিজেও ছড়া লিখি। ছড়ার মধ্যে যে ছন্দটা আছে এটাই আসলে অন্যরকম একটা অনুপ্রেরণা দেয়। এখনকার ছড়া ভালো হয়, বেশ ভালো ছড়া হয়। ছড়ার বইয়ের প্রতি সেই আগ্রহটা এখন আর নাই আর কি, হয়তো পড়তে পারি আর কি। ছড়ার বই তো এখন পড়া হয় না, এখন তো আর আমরা ছোট নাই যে ছড়া পড়বো। বিক্রেতারা জানান গল্প উপন্যাসের বই বেশি বিক্রি হলেও ছড়ার বইয়ের বিক্রিও কম নয়। ছড়ার বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে বাচ্চারা ছড়ার বই খুব পছন্দ করে। শিশুরাই আমাদের বইগুলো বেশি কিনতেছে এবং ওরাই আমাদের মূল কাস্টমার। চাহিদা থাকায় প্রকাশকরাও ছড়ার বই প্রকাশ করছেন, তবে শিশুদের মধ্যে ছড়া বেশি জনপ্রিয় হওয়ায় শিশুতোষ ছড়ার বই প্রকাশ করছেন বেশি। আমাদের সকল বইগুলো শিশুতোষ আর কি, তো এখানে শিশুদের উপযোগী যে ছড়াগুলো সেটা আমরা সাধারণত প্রকাশ করি। তরুণদের ছড়ার বই বের করি, যারা পুরনো লেখক আছে ছড়াকার আছেন তাদের ছড়ার বইও বের করি। প্রযুক্তির যুগে তরুণরা ছড়া পড়ছে ফেসবুকে, আর তরুণদের মধ্যে ছড়ার প্রতি আগ্রহ বাড়াতে তরুণদের পছন্দের বিষয় নিয়ে লেখার কথা বললেন ছড়াকাররা। শুধু বাংলা সাহিত্য নয়, সকল সাহিত্যের পুরোধাই শুরুটাই কিন্তু ছড়া দিয়ে। ছড়া কিন্তু বীথ। তরুণদের কাছে আসলে ছড়াকে জনপ্রিয় করতে হলে তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে ছড়া লিখতে হবে। শিশুদের ছড়া তো তরুণরা ভালোবাসবে না। অমর একুশে গ্রন্থমেলায় এ পর্যন্ত বই বের হয়েছে 2484টি, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক কবিতার বই 757টি, আর ছড়ার বই রয়েছে 73টি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কাগজপত্রহীন ও অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নতুন একটি নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিকল্পনা কার্যকর করতে অতিরিক্ত 10,000-এর বেশি কর্মী নিয়োগেরও পরিকল্পনা করছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মঙ্গলবার এই নির্দেশনা প্রকাশের পর নতুন করে ধরপাকড় আশঙ্কায় আছে প্রবাসী বাংলাদেশিরা। মার্কিন সরকারের অভিবাসন নীতির কারণে কমিউনিটি ব্যবসা খাতেও চলছে মারাত্মক মন্দা। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলো রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভের মুখে পড়ছেন রিপাবলিকান সিনেটররা। মঙ্গলবার ক্যান্টাকিতে সিনেটর মিচ ম্যাককনেলের এক অনুষ্ঠানে যোগদান উপলক্ষে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন কয়েকশো মার্কিনী। ট্রাম্প বিরোধী এমন ক্ষোভের মধ্যেই মঙ্গলবার অভিবাসী বিরোধী নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এর ফলে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া ও ধরপাকড়ের হার যেমন বাড়বে, তেমনি অভিবাসী বহিষ্কারের প্রক্রিয়াও দ্রুততর হবে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত কাগজপত্রহীন শিশুদের আপাতত বহিষ্কারের আওতায় আনা হচ্ছে না। হোয়াইট হাউস জানিয়েছে বিদ্যমান অভিবাসন আইনের অধীনেই নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী জন কেলি প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক দুটি নির্বাহী আদেশ কার্যকরের পরিকল্পনা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষা ও দেশকে যে কোনো হুমকি থেকে রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিজ্ঞাবদ্ধ। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিবাসী বিরোধী নতুন সার্কুলারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও। অভিবাসী কমিউনিটির মধ্যে ভীতি তৈরির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেন তিনি। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নতুন পদক্ষেপে গ্রিন কার্ডধারীদের কোনো সমস্যা না হলেও দেশব্যাপী অবৈধ অভিবাসী বহিষ্কার ও ধরপাকড় বাড়ার পাশাপাশি সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলে তো এই দেশ তো ইমিগ্রেন্ট দারিদ্রেরই দেশ। ইমিগ্রেন্ট থেকেই সবাই এই দেশে হয়েছে। এই যে ভয়ভীতি মানুষের উপরে, এটা আমাদের এই একজন আমরা যেহেতু ব্যবসার সাথে জড়িত আছি এই জন্য বলছি যে এই ব্যবসার উপরে এটা বেশ এফেক্ট করছে। এটা অবৈধদের ব্যাপারে আসলে সবাই ভীতিগ্রস্ত করতেছে, বাট কমিউনিটি সবাই এর প্রতি আমাদের কিছু করা দরকার এবং যেন কোন চাপ সৃষ্টি না করতে পারে। অভিবাসন প্রত্যাশীদের আশঙ্কা হোমল্যান্ড সিকিউরিটির নতুন সার্কুলার জারির পর যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের আবেদন বিবেচনাতেও কড়াকড়ি আরোপ করা হতে পারে। গণমাধ্যমের তথ্য মতে দেশটিতে প্রায় 1,20,00,000 অবৈধ অভিবাসী রয়েছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভারতের কলকাতায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ফেডারেল ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের নন্দনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, অমিতাভ রেজা সহ 5 নির্মাতার 10টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো রিপোর্ট।
ভারতের কলকাতায় শুরু হয়েছে প্রথমবারের মতো 4 দিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে আয়োজিত এই উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র অনিল বাগচির একদিন। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকুশলীরা। মুক্তি ভিত্তিক এই প্রথম মনে হয় মুক্তিযুদ্ধের আমাদের একটা সিনেমা তৈরি হলো, তো এই সবকিছু মিলে আমাদের একটা বড় পাওয়া। এই উৎসবের উদ্বোধন করেন দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। এই দিনটি নিয়ে আমরা গর্ব করি কিন্তু এই জন্যে যে পৃথিবীতে এই একটি মাত্র জাতি, বাঙালি জাতি, যারা ভাষার জন্য তাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে উঠে আসে ভারতে বাংলা ভাষার চর্চা এবং তার ভবিষ্যৎ নিয়ে নানা বক্তব্য। আমাদের উপমহাদেশে যেটা দেখা যাচ্ছে, নিজের ভাষা, নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি থেকে মানুষকে সরিয়ে দাও, এবং অভিভাবকরা করছেন। তারা বলছেন যে নিজের ভাষা শিখে কি লাভ, এতে কোনো কেরিয়ার হবে না। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং নন্দনের যৌথ উদ্যোগে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে 24শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। শেখ কামাল ক্লাব কাপের খবর। আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দেশীয় ক্লাব মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। সেমিফাইনাল নিশ্চিতের মিশন বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে শাহিন আসমাইকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী সাইফুল বাড়ির দল। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে নেপালের মানাং মার্সিয়াংদির বিপক্ষে লড়বে আফগানিস্তানের শাহিন আসমাই। দেশের ফুটবল প্রেমীদের ফুটবলীয় উন্মাদনায় মাতিয়ে তোলার আসর শেখ কামাল ক্লাব কাপ। তবে এখন পর্যন্ত ফুটবল উৎসবে রং ছড়াতে পারেনি দেশীয় ক্লাবগুলো। চট্টগ্রাম আবাহনী ছাড়া জয়ের সৌরভ ছড়াতে পারেনি ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান। এবার সমর্থকদের ফুটবলের বারুদে এক লড়াই উপহার দিতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান। বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের ঘরোয়া লিগে 3বারের চ্যাম্পিয়ন শাহিন আসমাইর বিপক্ষে দাপুটে লড়াই বলে দেয় শিরোপা ধরে রাখতে কতটা মরিয়া চট্টগ্রাম আবাহনী। অগাস্টিন ওয়ালসন, কিংসলে, মামুনুলদের দাপটের কাছে পাত্তাই পায়নি আফগান জায়ান্টরা। এবার চিরচেনা প্রতিপক্ষ মোহামেডানের বিপক্ষেও সে ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ সাইফুল বাড়ির শিষ্যদের। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রাম আবাহনীর সেমিফাইনাল। তাই আক্রমণাত্মক ফুটবল দিয়ে প্রতিপক্ষকে বধ করতে চান স্বাগতিক কোচ। বাবার মৃত্যু শোক কাটিয়ে জাহিদ ফেরায় চট্টগ্রাম আবাহনীর আক্রমণ ভাগে এসেছে চাঙ্গা ভাব। এছাড়া দলে কোনো ইনজুরি সমস্যাও নেই। একটা জিনিস মনে রাখতে হবে, টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ এবং আমাদের প্ল্যান যেটা ছিল আসলে স্টেপ বাই স্টেপ, ম্যাচ বাই ম্যাচ আগানো, ওইটাই থাকবে এবং মোহামেডানকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এদিকে গেল কয়েক মৌসুম ধরেই বড্ড জীর্ণ দশা চলছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। এবার বিপিএল ও 10ম হয়ে লিগ শেষ করেছে সেন্টুর শিষ্যরা। দায়সারা গোছের প্রস্তুতি সম্বল করেই শেখ কামাল ক্লাব কাপে অংশ নিয়েছে মোহামেডান। তার ফলও পেয়েছে প্রথম ম্যাচেই মানাং মার্সিয়াংদের কাছে 2-0 গোলে হেরে। আসরে টিকে থাকতে হলে স্বাগতিকদের হারাতেই হবে মোহামেডানকে। তো সেখানে অন্য ডিফারেন্ট কোনো ওয়েতে অন্য কিছু চিন্তা করার সুযোগ এখন আমি দেখতেছি না। পয়েন্ট লুজ করার কোনোভাবেই পয়েন্ট লুজ করার কোনো সুযোগ নেই। পয়েন্ট হাতে থাকলেও মিনিমাম একটা ভালো একটা হোপ থাকবে নেক্সট ম্যাচের জন্য। তবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পাওয়াটা যে সহজ নয় তাও জানা আছে সাদা কালোদের। কারণ এবারের বিপিএলে দুবারই চট্টগ্রাম আবাহনীর কাছে হারের লজ্জা পেতে হয়েছে মোহামেডানকে। পারভিন আক্তার, সময় সংবাদ। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে চরম অব্যবস্থাপনা। নারী অ্যাথলেটদের আবাসিক ক্যাম্পের জন্য মহিলা ক্রীড়া পরিষদ প্রতিষ্ঠিত হলেও চলমান রোলবল বিশ্বকাপ উপলক্ষে সেখানে রাখা হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা পুরুষ খেলোয়াড়দেরও। এমন অব্যবস্থাপনার ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে তারা দোষ চাপাচ্ছেন একে অন্যের উপর। এটি কোনো 5 তারকা হোটেল কিংবা নাটক সিনেমার দৃশ্য নয়। এটি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভেতরকার দৃশ্য, যেখানে শুধু মেয়েদের থাকার কথা থাকলেও সেখানে সরেজমিনে দেখা গেল ভিন্ন চিত্র। ভিনদেশি পুরুষদের সাথে দেখা মিলল দুই নারীর। এমন দৃশ্যে যে কারোরই চোখ কপালে উঠতে পারে। সময় টিভির ক্যামেরা দেখে এই দুই নারী সেখান থেকে সরে গেলেও বেশি দূর আবার যাননি, ঘুরে ফিরে তাদের আশেপাশেই থাকছেন।
নারী অ্যাথলেটদের আবাসিকভাবে রেখে বিভিন্ন সময়ে ক্যাম্পের প্রয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করা হয় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স। কিন্তু চলমান রোল বল বিশ্বকাপে বিভিন্ন দেশ থেকে আসা শুধু নারীরাই নয়, পুরুষদেরও রাখা হয়েছে এই কমপ্লেক্সে। যদিও প্রথমে নাকি শুধু নারীদেরই রাখার কথা ছিল এখানে। এখানে আসার পরে কনফার্ম হয়েছে যে মেয়ে আসতেছে না, তখন আর ট্রান্সফার করা সম্ভব হয়নি। যখন জানছে কর্তৃপক্ষের সাথে সাথে যে মেয়ে পক্ষ আসছে না, তখন ওদের অ্যাকোমোডেশন করে চেঞ্জ করছে। আমরাও জানতাম প্রথম থেকে যে এখানে মেয়েরা থাকবে, কিন্তু পরে ছেলেরা যে আসছে সেই ব্যাপারটা আসলে আমরা কনফার্ম না। কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেল এ ব্যাপারে নাকি কিছুই জানেন না তিনি। যদিও 17 ফেব্রুয়ারি থেকে এখানেই থাকছে 5টি দেশের পুরুষ খেলোয়াড়। ছেলে মেয়ে কারা থাকবে সেটা তো আর এটা ওইরকম এভাবে সিদ্ধান্ত করা হয়নি। আমরা জানি যে প্রথমে জানতাম যে মেয়ে এখানে সব থাকবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখানে ছেলেরা আছে, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এসে গেছে। এটা তো আর আমাদের উপর লেভেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এখানে আমার কিছু করার ছিল না। ডানাপার সাথে কথা বলেন, যা সাধারণ সম্পাদক। মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা ঢাকার বাইরে থাকায় মুঠোফোনে কথা হয় তার সাথে। এমন অব্যবস্থাপনার ব্যাপারে জানতে চাইলে তিনি দোষ চাপালেন জাতীয় ক্রীড়া পরিষদের উপর। আমরা জানি না, আমরা তো কমিটিতে যাই, আমাদের সাথে আলাপ আলোচনাও করিনি। আমি অবাক বিস্মিত হয়েছি ব্যাপারটা। আমরা সমস্ত খেলাধুলা চালাই, এটা দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদ। আমাকে বলা হয়েছিল আমি কমিটি থেকে, কিন্তু আমি কোনো কাগজপত্র পাইনি, কোনো কিছুই জানি না। আমার সেই কমিটির কোনো মিটিংও আমাকে ডাকা হয়নি। যারা সেটা দায়িত্ব আছে তারা খেলা করলো কিভাবে? 45 বছরে কোনো হয়নি। দুপক্ষের দোষাদোষিতে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ক্ষেত্রে এর দায়ভার কে নেবে, এমন প্রশ্ন সবার মনে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। ক্রাইস্ট চার্চে 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 6 রানে হারিয়ে সিরিজে 1-1 সমতা এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে রস টেইলরের অনবদ্য সেঞ্চুরির সুবাদে 4 উইকেটে 289 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কিউরা। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেটে 283 রানেই থামে সফরকারীদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন কিউ ব্যাটসম্যান রস টেইলর। ক্রাইস্ট চার্চে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি ভালো হয়নি স্বাগতিক নিউজিল্যান্ডের। দলীয় 53 রানেই 2 ওপেনার ব্রাউনলিয়ে ও লাথাম ফেরেন সাজঘরে। অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে তৃতীয় উইকেটে 104 রানের জুটি গড়েন রস টেইলর। উইলিয়ামসন 69 রানে তাহিরের শিকার হয়ে সাজঘরে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে নিজের ক্যারিয়ারের 17তম সেঞ্চুরি তুলে নিয়ে 102 রানে অপরাজিত থাকেন টেইলর। ব্ল্যাক ক্যাপদের হয়ে নিশাম করেন 71 রান। শেষ পর্যন্ত 4 উইকেটে 289 রানে থামে তিনি। জবাবে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। ডি কক 57, ডি ভিলিয়ার্স 45 ও পিট্রোরিয়ার্স ঝড়ো গতিতে 50 রান করলেও তার জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে 283 রানেই শেষ হয় সফরকারীদের ইনিংস। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ 5 জনের নিহতের ঘটনায় বাস চালক জামিরের যাবজ্জীবন কারাদণ্ড। বিচারহীনতার সংস্কৃতি দূর হবে, প্রত্যাশা স্বজনদের। সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদেরের পরিকল্পনায় এমপি লিটনকে হত্যা করে 4 যুবক, জানালো পুলিশ। 10 দিনের রিমান্ডে কাদের। জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীর আলোকবালিতে 3 ভাই বোনের হত্যা, অভিযুক্ত ভাই আটক। কাগজপত্রহীন ও অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারে নতুন নির্দেশনা জারি, নতুন করে ধরপাকড়ের আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। এবং ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স চরম অব্যবস্থাপনায়, নারী অ্যাথলেটদের আবাসিক ক্যাম্পে থাকছেন পুরুষ খেলোয়াড়রা, দায় সারা মন্তব্য কর্তৃপক্ষের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।